ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এত দৌড়ঝাঁপ শুরু করছে, কাহিনীটা একটু বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং যারা এই লাইভটি এই মুহূর্তে দেখছেন তাদের সকলকে আমার অভিনন্দন। আসলে আগে বুঝো যে এটা কি ইউনূস চাচ্ছে কিনা, মূল কাহিনীটা ওখানে, ইউনূস চাচ্ছে কিনা। একটা সময় আমরা শুনতাম না ইউনূসের সময় যে ওই যে ঈদের দিন জামাতে গেছে, বলছে 5,000 50,000 লোক বলছে যে 5 বছর থাকেন 50 বছর থাকেন, মানে আপনার আমরণ গোটা খান আজীবন থাকেন ফেরাউনের মতো। এটা হচ্ছে তার প্রথম, এগুলো সব প্লট তৈরি করা। এখন যেমন তুমি একটা জিনিস খুব কাছাকাছি একটা জিনিস বুঝাই, যে হাদি ছিল, হাদিকে কেউ চিনতো 5ই আগস্টের পরে? কেউ চিনতো না। হাদি প্রথম আসলে তার বুক খারাপ করা, গালাগালি, এরপরে 32 নাম্বার ভাঙা, এরপরে এটা কিন্তু পেপার পত্রিকায় এমন ভাবে তোলা হয় যে বিশাল জিনিস। যেমন তোমার ইরাক আক্রমণের আগে আমেরিকা কি করছিল, যে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন আছে, বিশাল ওয়েপেন আছে, এখানে আক্রমণ করতে হবে, এটা করে ভাইব তৈরি করা। ঠিক সেম ওই যে 5 বছর থাকেন 50 বছর থাকেন, ওইটা ছিল ভাইব তৈরি করা। এবং খুব এরপরে পাবলিক আসলো কি, যে আরে উনি তো 1 বছরের এই এসএসএফ নিরাপত্তা নিছেন। এগুলো সব হচ্ছে যে খবরের শিরোনামে থাকা। মূলত তোমার পাকিস্তান যেটা চাচ্ছে, পাকিস্তান এবং চায়না চাচ্ছে যে ইউনূস গভর্নমেন্ট পরিপূর্ণ থাকুক। তবে সেইখানে যে আমেরিকার একদম পুরো ইন্টারেস্ট তাও না, কিন্তু আমেরিকারও বিশাল একটা ইন্টারেস্ট আছে। এখন তার এই এসএসএফ নিরাপত্তা দিয়ে রাখছে। তারেক যে আইসা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা বাতিলও করে নাই, কিছু করে না, চুপচাপ আছে, সে কোনো কথা বলতেছে না, কারণ সেও তো প্রেসারে আছে। একদিকে চায়নার প্রেসার আছে, একদিকে পাকিস্তানের প্রেসার আছে, আমেরিকার প্রেসারটা তো আছেই, তার উপরে আবার আমাদের বাংলাদেশের জামাত এবং এনসিপি প্রেসারটা আছে। সেই জন্য চুপচাপ এখনো। কি কারণে ডাক্তার ইউনূস ইয়ে করছে, লবিস্ট ফার্ম আসলে ডাক্তার ইউনূস এখনো নিয়োগ করেন, এটা অলরেডি নিয়োগ হয়ে আছে ভাই, এখন না, এটা আরো 1 বছর আগে নিয়োগ হয়ে আছে। তোমার মনে থাকতে পারে, বা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলের মনে থাকতে পারে যে ডাক্তার ইউনূস কক্সবাজারে যে বলছিল আপনারা ঈদের পরেই চলে যাবেন ইয়েতে, রোহিঙ্গাদের সাথে। শেখ হাসিনা যেটা বলতেছিল না, যেটা রোহিঙ্গা স্টেট বা খ্রিস্টান স্টেট করার ইয়ে আছে, যে চট্টগ্রামের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ। তুমি জাস্ট খেয়াল করে দেখতে পারো, আজ থেকে মনে হয় 4 দিন বা 5 দিন আগে আমেরিকান এক মার্সেনারি গ্রেপ্তার হয়েছে। মার্সেনারি বলতে কি, মার্সেনারি বলতে হচ্ছে যে ভাড়াটিয়া যোদ্ধা। এই যোদ্ধা তোমার ইরাক থেকে লিবিয়া, লিবিয়া থেকে সিরিয়া, সিরিয়া থেকে আফগানিস্তান, সব জায়গায় ভাড়াটিয়া যোদ্ধা। এটা আমেরিকান, অরিজিনাল আমেরিকান নাগরিক, এবং সে সেনাবাহিনীর লোক। সে সহ 7 জন অ্যারেস্ট হয়েছে বলে ইন্ডিয়া স্বীকার করছে। আসলে আমরা এখনো জানি না যে 7 জন নাকি 700 জন অ্যারেস্ট হয়েছে। এরা সবাই বিভিন্ন সময় ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়া দিয়া মায়ানমার গেছে, রেস্ট্রিক্টেড জোন দিয়ে মায়ানমার গেছে, ওখানে প্রশিক্ষণ দিচ্ছে। ওই যে তোমার ড্রোন সন্দেহ যেটা আছে, সেটা বাংলাদেশের উপর কিন্তু সন্দেহ আছে এখন। ড্রোন গুলো কিন্তু সরাসরি বিমানে করে নিয়ে আমেরিকাতে ঢুকায়, ইন্ডিয়াতে ঢুকায় নাই। সম্ভবত এখানে যা হয়েছে, মনে আছে তোমার শেষ দিকে সবাই বলছিল চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কয়েকটা জাহাজ আসছে, এই জাহাজ আসছে কেউ জানে না। এক একটা 40 ফিটের যদি কন্টেনার হয়, সেখানে মনে হয় কম করে হলে 40-50টা করে ড্রোন থাকতে পারে। তো এরকম কতটা কন্টেনার আসছে, কতগুলো ড্রোন আসছে, ড্রোন গুলো তো কোথায় গেছে বা কি গেছে কেউ জানে না, অস্ত্র শস্ত্র সবকিছু এগুলো মায়ানমারের জন্য আনাইছে, এটা আমরা সবাই জানি। আর এখন তাইলে এখন কথা হচ্ছে, ওই যে স্টেট যদি করতে হয়, কাউকে তো একজনের লাগবে, যেটার কারণে কিন্তু ওই ইউনূস বলছে যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আগায় আনা, বেশি ক্ষমতা, নির্বাচনকারী ক্ষমতা এসে। তাহলে ইউনূস যদি রাষ্ট্রপতি হয়, আর ওই যে জুলাই সনদে যেগুলো চাইছে ওগুলো যদি মোটামুটি ওই যে রাষ্ট্রপতির ক্ষমতার যদি ভারসাম্য হয়, তাহলে এতে বিএনপির লাভ কি, পরবর্তী ইলেকশনে বিএনপি কে ক্ষমতায় আনা সোজা, বা বিএনপি কে নাও যাকে ইচ্ছা রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আনা সোজা, 50% আগায় যাবে। এবং এই রাষ্ট্রপতি থাকলে যেই চুক্তিগুলো আমেরিকার সাথে হয়েছে বা আগামীতে যেগুলো করবে, এই যে মায়ানমারের সাথে স্টেট করা, এগুলোর জন্য একজন রাষ্ট্রপতির দরকার আছে সাংবিধানিক ভাবে, উনি করে দিতে পারবে। এইসব কারণ হচ্ছে যে মূলত ওকে এখন রাষ্ট্রপতি করার জন্য একটা প্রেসার আছে। সেটা যেমন চায়না চায়, কারণ চায়নার লস টাইম, খ্রিস্টান লস টাইম, লস আছে কার, বাংলাদেশের লস আছে কার, মায়ানমারের লস আছে কার, ভারতের, কারণ ভারতের কিছু অংশ চলে যাবে,
ওই যে 7 সিস্টার তো দুই তিন সিস্টার খাইয়া দেওয়ার ধান্দা। চট্টগ্রামের কক্সবাজার অঞ্চল সহ ওইদিকে চলে যাবে, হয়তো আমাদের কাছে থাকবে হয়তো পটিয়া পর্যন্ত, এরপর অংশ নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রাম পুরোটা নিবে। আর ওইদিকে বারবার মুন্ডু, রাখাইন এগুলো সব নিয়ে একটা খ্রিস্টান স্টেট করলো, স্বাধীন দেশ। কার কি করার আছে? বেশি করলে বোম মাইরা দিব তোমারে, অসুবিধা তো নাই। এইসব কারণেই চাচ্ছে যে ইউনুসরা আনার। এটা তো মার্কিন পরিকল্পনা অনেক দিন থেকে চলছে। অনেকে মনে করে কি জানা, আরে এটা তো মনে হয় পয়সা দিছে আর 15 দিনে শেখ হাসিনা পাল্টি নিছে, ইউনুস এসে বলছে না ভাই, এই পরিকল্পনা ছিল কম করে হলো ধরো 50 বছরের। আস্তে 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 না হইছে। আমাদের মানুষও বুঝে উঠতে পারে নাই। আমাদেরও যেমন ভাবে খাওয়ানো হয়েছে, মিডিয়াতে যেমন ভাবে খাওয়াবে তেমন। কালকে ধরো বাংলাদেশের সমস্ত মিডিয়া আমারে খাওয়াইলো কি, যে আমি এমন একজন সৎ লোক যে আমারে যদি সৌদি আরব সহ পুরো মিডল ইস্টের প্রেসিডেন্ট বানানো হয়, তাইলে ইসলাম রক্ষা হবে, আমারও খাইতে শুরু করবে। এক পর্যায়ে যারা কাম করে দিল, যদি আমি বাচ্চা থাকি আরো 50 বছর হয়তো আমারে নিয়ে বসাই দিবে। কাহিনীটা এইরকম। ঠিক ইউনুসকে খাওয়ানো হয়েছে গত 30 বছর যাবত। আমাদের মাথায় বসাই দেওয়া হয়েছে যে ইউনুসই একজন লোক যে দরিদ্ররে পাঠাবে, দারিদ্রতার যে সমস্যা এটা জাদুঘরে পাঠাই দিবে। এবং ওনার মতন এত বড় শিক্ষিত পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কিসের তোমার এই যে আইনস্টাইন ফাইনস্টাইন, এদের আব্বা হচ্ছে যে ইউনুস। বাঙালি এই যে চাঁদাবাজি সংসার সব এগুলো কোনো বিষয় থাকবে না যদি খালি ইউনুসকে না বসানো যায়। সেই হিসাবে যায় আইসা বাইর করে দিল আমাদের। আমরা কেউ বুঝা, কেউ না বুঝা, কেউ পল্টিতে বেড়ে গেছে, ওকে হোক। এখানে যে একদম যে আমাদের বিগত সরকারের একদমও যে দোষ ছিল না তাও না। বিগত সরকারের আমলে অনেক কিছুই কন্ট্রোল করা সম্ভব হয় না, যেমন চাঁদাবাজি, দুর্নীতিটা কন্ট্রোল করা সম্ভব হয় না ওইরকম। যার কারণে এইটা এখন বিএনপি কাইনা বসাইছে। এখন এই বিএনপির বেচারাও আইছে 1 মাস, হেও কি করবে? হেও তো চুক্তি কইরেই আসছে। ঠিক আছে ভাই, যা হইছে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, আমি খুব একটা দেখাবো না। দেখো মালয়েশিয়ান গভর্নমেন্ট কি করলো, যে চুক্তি বাতিল করে দিল গতকালকে। আমেরিকার সাথে যে চুক্তিটা, যে পণ্য ঢুকবে সেটা তো এখন বাংলাদেশও সেম ওই চুক্তিটা আছে। আর বাংলাদেশ সরকার কি পারবে? ওই মাজা সম্ভবত নাই। কারণ খলিল তো ডিরেক্ট বলছে যে বিএনপি এবং জামাতের সাথে কথা বলে এই চুক্তি করা হয়েছে। এখন এরা তো পারবে না এই চুক্তি বাতিল করতে। বাতিল না করলে কি হবে? যেটা মালয়েশিয়া পারছে সেটা আমরা পারি নাই। আমেরিকার দরকার ছিল এমন একটা সরকার যে ভাই তাদের কথা মতো চলবে। বিএনপির দরকার ছিল ক্ষমতায় থাকা। সেই জায়গায় শেখ হাসিনা একজন, আমি একদম বাংলা ভাষায় যদি বলি, আমি টেরা মহিলা ছিল, মানে চরম টেরা। মানে কি ঘাড়ের রগ কারো কারো তো একটা, ওনার মনে হয় ঘাড়ের সব রগই টেরা। ওনার কাছে কি জিনিস ছিল জানো? ওই যে বিএনপিটা বলে না বাংলাদেশ প্রথম, বা আমেরিকা বলে না ইউএসএ দ্য ফার্স্ট, শেখ হাসিনার কাছে আমার দেশই প্রথম, আর বাংলাদেশ প্রথম, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমার দেশই প্রথম। সে কিন্তু সবার সাথে একটা লাইনে রাখছে। রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো, চায়নার সাথে সম্পর্ক ভালো, আমেরিকার সাথে সম্পর্ক ভালো, সবার সাথে মোটামুটি সম্পর্ক ভালো। এখন যখন আমেরিকা দেখছে ভাই শেখ হাসিনা থাকলে আমি এটা বের করতে পারবো না, কারণ 24-এর ইলেকশনের আগেও কিন্তু চাপ ছিল এইগুলার। শেখ হাসিনা বলছে ইলেকশন যাক, তারপরে ইলেকশন হয়ে যাওয়ার পরে দেখছে বাইরে ভাই এটা তো কাম হইতেছে না, কয় না এর এইবার ফাইনাল ধাক্কাটা দাও, ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই, যদি এইবার করতে না পারি তাহলে আমাদের সমস্যা। এইদিকে দেখো এদের কিন্তু প্ল্যান ছিল ইরানে যে মারবে, এটা প্ল্যান ছিল। মাইল শুরু হয়েছে ইরানে। এখন মিডল ইস্টে যেভাবে ইরান মারতেছে বোমা, তাতে কি হইতেছে? বেস ধ্বংস। আমেরিকান সোলজার তুলে নিতে হচ্ছে, অনেক সোলজার কমাইতে হচ্ছে তো, বা তুলে নিতে হবে কিছু কিছু দেশ থেকে। এই সোলজার নিয়ে কি আমেরিকা চলে যাবে? না রে ভাই, এই সোলজার তুইলা পাঠাইতে হবে তো কোথাও না কোথাও। এখন দেখো ইরানের সাথে যুদ্ধ করার জন্য কোরিয়া থেকে এবং থেকে কি বলে জাপান থেকে সোলজার তুলতে হয়েছে, ওদের অনেক সোলজার নিয়ে যাইতে হইতেছে। আবার ওদিকে তাইওয়ান থেকে কিছু, কারণ সৈন্য তো নিতে হবে ওখানে যুদ্ধ করার জন্য। এইদিকে এই সুযোগে করছে কি তোমার যে কোরিয়ার আরেক পাগলা প্রেসিডেন্ট, আরেক ঘাটতারা, সে শুরু করছে যে এক্সারসাইজ, বোমা মারা শুরু করছে পানিতে, মাটিতে, মানে হুমকি যে দেখো এবার আমরা তো এবার কোরিয়ারে খাইয়া ফেলাবো, আমরা জাপানে ডিস্টার্ব দিব। ওইদিকে চায়না ঘিরে ফেলাইছে নৌযান দিয়া,
তাইওয়ান তো এবার আমরা খাবো, আমাদের এই স্বায়ত্তশাসিত অঞ্চল আমরা নিয়ে নিব। আমেরিকার তো মাথা ব্যথা শুরু হয়েছে, আরে অবস্থা কি? তাহলে এখন সেফ জোন, কোথাও না কোথাও আবার সৈন্য পাঠাবে, কিছু সৈন্য এদিকে মিডিল ইস্টের সৈন্যগুলো কোথায় পাঠাবে? হয়তো হইতে পারে এই যে খ্রিস্টান স্টেট যেটার কথা বলা হচ্ছে এতদিন ধরে, সেইখানের জন্য পাঠাবে পুরো অঞ্চলে। অসুবিধা তো নাই ওদের। এমনও তো হতে পারে যে পাকিস্তান আর্মির ইনফ্লুয়েন্স ব্যবহার করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করতে পারে, কারণ বাঙালি তো এক কাপ চাই বিক্রি হয়ে যাচ্ছে। পাকিস্তান আর্মি তো অলরেডি আছে বাংলাদেশের ভেতরে রে ভাই। পাকিস্তান আর্মি কেন, তোমার পাকিস্তানের আছে, ইউএস এর আছে, এরপরে তোমার টার্কির আছে। এদের আর্মি কিন্তু বাংলাদেশের আর্মিতে যারা আছে, এই তোমার যে গোয়েন্দা সংস্থার লোক হাজার হাজার আছে, এটা তুমি আমি কেউ চিনি না, তুমি কেউ চিনি না। কারণ ওখানে যে সব যে সাদা চামড়ার আসছে তা না, বা সব আফ্রিকান আসছে তা না। তুমি আমি তোমার মধ্যে তো অনেকে আছে না পয়সা দিয়া। এখন তুমি বলতে ভাই আমরা কেমন হইলাম? হ্যাঁ ভাই আমরা কেমন। এখন দেখো, ইরানের যখন আক্রমণ হইলো তখন ইরানে বলা হইলো যে মোসাদের যে এজেন্ট আছে, এজেন্ট ধরতে হবে, কারণ ইরানে একসাথে ওই সময় 45 জন সামরিক অফিসার নিঃশেষ হয়েছিল। তখন এরা প্ল্যান করলো যে না, মোসাদের এজেন্ট আছে, মোসাদের এজেন্ট ধরার জন্য স্পেশাল একটা ফোর্স করা হইলো আইআরজিসির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট লোকগুলোর দিয়ে। ওইটার প্রধানই নাকি মোসাদের লোক, যে গত 50 বছর ধরে আইআরজিসিতে আছে, এবং সে সকাল বিকাল ইসরায়েল আর আমেরিকার মামুন এক করতো। মানে পারে না তো হে গুলি করে নিজের ঢুকে যায় গুলি করে, এই লোকে হয়ে গেল প্রধান। আচ্ছা, এখানে কি সামহাও জামাত কোনোভাবে বেনিফিশিয়ারি হচ্ছে? জামাতের দরকারটা কি? জামাতের দরকারটা হচ্ছে যে ক্ষমতা। তো তোমাকে আগে ওই জিনিসটা একটু বুঝে এসে তারপরে বলছি। এখন মোসাদের প্রধান হয়ে সে করলো কি, সে বইলা দিল যে অমুক জায়গায় খমিনি আছে, অমুক জায়গায় আছে, দিল মাইরা। এরা মারা যাওয়ার পরে ওইটা যখন ধরা গেল তখন ইরান আরেকটু ক্লোজ হয়ে আসলো। আরে ছাড়া এখানে তো ঘটনা আছে, লাস্ট পর্যন্ত ইরানের গত পরশুদিন আরো 2 জনের মারা হইলো। তার মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে নামছে, ওই দেশের লোকরে দিতেছে, তোমরা খালি খবরটা বের করে দাও কোথায় আছে, বাকিটা আমরা করে দিব, দিচ্ছে ওই দেশের লোকই। ভাই পয়সায় বেচা যায় না কি? তুমি কোন মৌলানারে যদি যায় বলো, আমাদের একদম মসজিদে কোনো ইমাম সাহেব যায় বলো, ইমাম সাহেব আমার বাসাটা মিলাদ আছে, আইসেন। ইমাম সাহেব তুমি পয়সা দিলা না, উনি মনক্ষুণ্ণ হয়ে চলে যাবে। এর পরের বার ডাকলে ভাই ওই দিন তো আমার মিলাদের অন্য জায়গায় প্ল্যান আছে, সকালে পারো না দুপুরে, কারণ তুমি তো পয়সা দিতেছো না। আর তুমি যখন ওই 500 টাকার জায়গায় 5000 টাকা দিবা ডাইকা নিয়া, তখন দেখবা যে আমাদের ইমাম সাহেবরা কি দৌড়ে দৌড়ে আইব। যেমন এক সময় বলতো যে এই সিলেটের লোকজনের বাড়িতে মিলাদ পড়ান যাবে না, যারা ইউরোপে থাকেন, ওরা তো মদ বেচা পয়সা। ওরা যখন 10,000 টাকা দেওয়া শুরু করছে, এখন ইমাম সাহেবদের লাইন পড়ে দিচ্ছে কার আগে কে যাইব মিলাদ পড়া, এখন 10,000 টাকা পাওয়া যায়। তো ঠিক ওটা পয়সা। জামাতের যেটা, যে ওই পয়সা যেমন আমাদের মধ্যে দিলে আমরাও করবো এই কাজ, জামাতের কথা হচ্ছে যে ভাই ও ক্ষমতা যাওয়া দরকার। আর জামাতকে ইনফ্লুয়েন্স করতেছে কিন্তু আসলে তোমার চায়না এবং আমেরিকা। বলে চায়নার স্বার্থ কি? চায়না তো কমিউনিজম। এখানে কাহিনী কি বলি তোমারে, কমিউনিজমের প্রথম ওই যে লেনিন বলে গেছিল, যখন রাশিয়াকে উনি দখল করে গেছিল সাম্রাজ্যবাদী থেকে উদ্ধার করে সমাজতন্ত্র, তখন উনি বলছিল যে তোমার আশপাশের দেশে যদি তুমি সাম্রাজ্যবাদীর উৎখাত করে সমাজতন্ত্র ঢুকাইতে না পারো, তাইলে তোমার দেশের সমাজতন্ত্র বেশি দিন টিকবে না। যেটা তুমি 90 সালের সোভিয়েত ইউনিয়ন ভাইয়ার টুকরে টুকরে হয়ে গেল। কারণ হচ্ছে তুমি দেখতেছো, তুমি ভাই বছরে 2টা শার্ট 2টা প্যান্ট পরতে পারো, তোমার লাখ জমি জমা আগে তোমার বাপদাদা ছিল সব সরকারের, এখন চাষ করে তোমার একটা বেতনের মতো পয়সা দিতেছে, আর পার্শ্ববর্তী রাষ্ট্রশালার মার্সিডিজ বেঞ্চ চালায়, তখন তোমার মাথায় ঢুকবে এই আস্তে আস্তে। এখন চায়না চাইতেছে, চায়না ইনফ্লুয়েন্স করতে, তোমরা একটু উড়ো। ওরা যদি এখানে যদি ইসলামিক শাসন বা ইসলামিক কোনো ক্যারিকাচার তৈরি হয়, তাহলে ওরা যাই ডিস্টার্ব করবে কারে? ভারতের। অবভিয়াসলি ভারতের সাথে, হিন্দু রাষ্ট্র। ভারত যত অস্থিতিশীল হবে চায়নার লাভ, কারণ হচ্ছে চায়না তো ইকোনমি শক্তি যখন সেকেন্ড, আমেরিকা ফার্স্ট, কারণ হচ্ছে আমেরিকাতে আছে 650 জন বিলিয়নিয়ার। চায়না সেকেন্ড, কারণ হচ্ছে চায়নাতে আছে 475 বা 480 জন বিলিয়নিয়ার। ইন্ডিয়াতে আছে 300 কতজন। এরা তো সবাই টক করে চলতেছে একের পর এক। আমেরিকা যদি বৈশা যায়, চায়না উঠা যাবে হু করে, তার মানে ওয়ার্ল্ড ওয়ার চায়নার পক্ষে। এর সাথে যদি চায়নারে বিট করতে আবার উঠতেছে ইন্ডিয়া। প্রতি 100 বছরে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়। এক সময় ব্রিটেনের সাম্রাজ্য বলতো যে ব্রিটিশ সূর্য ডুবে না,
সেইটা ভাঙা গেল কার কাছে? আমেরিকার কাছে। আর এই আমেরিকা তাদের কলোনি ছিল ব্রিটেনের। আমাদের অনেক লোক জানেন কি না জানেন জানি না, ইতিহাস ঘাটলে দেখবেন আমেরিকা ছিল ব্রিটেনের কলোনি। কেন আমেরিকা স্বাধীন হলো জানেন? ব্রিটেন ট্যাক্স করছে, ইমপ্লয়মেন্ট করছে ট্যাক্স, যে আমেরিকান সবকিছুতে ওদের ট্যাক্স দিতে হবে। তখন ব্রিটেন বলে যে আমরা ট্যাক্সও দিব না, আমরা তোমার থেকে স্বাধীন হয়ে যাবো। ব্রিটেন তখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধবাজি করতে করতে এমন একটা অবস্থা এসে গেছে যে তাদের আর ওই সক্ষমতা নাই যে আমেরিকাতে যায় যুদ্ধ করবে বা পিটাইবো। তখন দিল স্বাধীন করে, আচ্ছা যাও স্বাধীন। স্বাধীন হওয়ার 20 বছরের মাথায় তারা প্রথম শক্তি হয়ে দাঁড়াইলো। ব্রিটেন গেল, ব্রিটেনের 100 বছরের সেই সূর্য ডুবে গেছে। আমেরিকার এই ক্ষমতা অলরেডি 80 বছর হয়ে গেছে। আমেরিকার ডুবার সময় চলে আসছে। বাড়বে কে? চায়না। চায়নার পেছনে কে আছে? ইন্ডিয়া। তাহলে চায়না যদি এখন যদি ডিস্টার্ব করতে, কারে করতে হইব? ইন্ডিয়াকে অস্থিতিশীল করতে হইব। সেটা কারা করতে পারে? একমাত্র মাথা মোটা জাতি বা প্রজাতি আসিয়া আমরা মুসলমানরা, যাদের দিয়া পৃথিবীর সব কিছু করানো সম্ভব। কারণ আমাদের শুধু ধর্মের কথা কইলেই আমরা পাগল, লাগাই দিব আমরা যুদ্ধ, লাগাই দিব আমরা গ্যাঞ্জাম। এই যে তুমি একটা জিনিস, খুব একটা সূক্ষ্ম জিনিস খেয়াল করো। 3 দিন আগে আমেরিকার একটা বড় এনজিও বা তোমার সংগঠন, এরা বললো যে রয়ের উপরে নিষেধাজ্ঞা দাও। আরে ভাই, রয়ের উপর নিষেধাজ্ঞা দিবা? র তো ওদের ইন্টেলিজেন্স সার্ভিস, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস। ধর আমাদের যদি কাজে ডিজিএফআই, আমাদের বলতে চাই ডিজিএফআই এর উপর নিষেধাজ্ঞা দাও, আমাদের ইন্টেলিজেন্স সার্ভিস। এদের সাথে রাজনীতির সম্পর্ক কি? ধর্মের সম্পর্ক কি? কাজে ভারতে মুসলমানরা নির্যাতিত, রয়ের উপর নিষেধাজ্ঞা দাও মানে ইন্ডিয়ারে চাপাও। ইন্ডিয়ার চাপাও। ওই একই কথা বাংলাদেশেও কইছে কয়েক মাস আগে, যে যেমন র্যাব নিষিদ্ধ করার দাবি জানিয়েছে, ডিজিএফআই নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো আর মুসলিম হয়ে মুসলিম নির্যাতন করে না, তখন ইস্যু আনতেছে কি? হিন্দু নির্যাতন। খেয়াল করে দেখেন, মানে যে দেশে যেটা সংখ্যালঘু। হ্যাঁ, এগুলোরে যত দমাইতে পারবে তত কার লাভ? লাভ চায়নার, লাভ আমেরিকার। কারণ হচ্ছে ওইখানে ঘটনা হচ্ছে কাউরে তোমার ব্যালেন্স হয়ে যাক, এটা হবে না। যে একসময় রাশিয়ার দাপটের কারণে আমেরিকা খুব একটা সুবিধা করতো, কারণ দুইটাই টক করে চলতো। ভাইয়া দিল রাশিয়ারে, দুর্বল হয়ে গেলে আমেরিকা এক এক বাপ। এখন যদি আমেরিকা বৈশা যায়, তাহলে একক বাবা হবে কে? চায়না। এই যে নাক বোচা জাত, এটা কথা আছে কি জানো? যেই ভালোবাসা টিকে, ভালোবাসার যেটা টিকে কয় ওইটা হোমমেড ভালোবাসা, আর যেটা ভালোবাসা টিকে না কয় ওইটা চাইনিজ মেড ভালোবাসা। কারণ চাইনিজের মালের কোনো গ্যারান্টি নাই। মিডল ইস্টে বলে যে পাইকাদের সাথে পাকিস্তানি আর ফিলিপিনের প্রেম, ফিলিপিনা মহিলা আর পাকিস্তানি ছেলের প্রেম আর চাইনিজ প্রোডাক্ট একই জিনিস, মানে এগুলো টিকবে না, ভেঙে যাবে। তো ওই রকম পাকিস্তান তো হচ্ছে এমন এক জিনিস বানাইছে পাকিস্তানরে, ইসরায়েলরে যেমন বানাইছে আমেরিকা মিডল ইস্ট করার, পাকিস্তানরে বানাইছে এশিয়াতে গ্যাঞ্জাম বাজানোর জন্য। ওদের কিচ্ছু নাই, ওরা হচ্ছে যে আমেরিকা পয়সা দিবে, ওরা খাবে, বাইচা থাকবে। স্যার পয়সা দেন, আমরা খাই, একদম সেম। সুতরাং ওই যে তোমার আগের কথাই আসে যে ইউনুসকে এই জন্য এখনো প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে যে ওকে কোনো না কোনো ভাবে আইনা রাষ্ট্রপতি বানানো হবে। রাষ্ট্রপতি বানাইলে আমেরিকার যে কাজ, সেই কাজটা সে করতে পারবে। এতে 100% যদিও চায়না কিন্তু চায়না মানে 50-50 আগাচ্ছে চায়না, হোক না। আবার ওইদিকে আরেকটা জিনিস আছে, এদিকে হয়তো ওই জামাত চাইতেছে শফিক সাহেবকে বা জামাতের কিছু মন্ত্রী ঢুকাইতে হবে জাতীয় সরকার আদলে, তাইলে তাদের সুবিধা। এই জন্য চায়না তাদের সাথে লাইন দিয়ে রাখছে, তোমাদের কাছ থেকে কিছু মন্ত্রী মিনিস্টার বানাও, তাহলে তাদের লাভ। আমেরিকা না পুরো ডিপ স্টেট এখনো আছে যে ইউনুসের কোনো মতো যদি আইনা বসাই দেওয়া যায়, এটা হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, তাহলে দিন শেষে সাম্রাজ্যবাদী গোষ্ঠী, সে চায়না হোক আর আমেরিকা, বাংলাদেশ ভাঙার ক্ষেত্রে আর হচ্ছে ওই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে এরা ঐক্যবদ্ধ শুধুমাত্র নিজেদের পার্সোনাল বেনিফিটের জন্য। এবং এই জায়গায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর পেছনে তাদের ইনভেস্টমেন্টের পেছনে কারণই একটাই, যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস যখন এই দেশে ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছিল তখন রাষ্ট্রপতি চুপ্প কিন্তু কোনো অধ্যাদেশে সাইন করে নাই। এখন সে যদি রাষ্ট্রপতি হয়ে যায়, সে ওই অধ্যাদেশগুলো সাইন করবে। হ্যাঁ, গেমটা সাইন করবে, সে সবকিছুই করবে,
কোনটা করবে না, সে সবই করবে। এবং তাকে আনতে পারলে যদি ইয়ে করতে পারে, যেহেতু বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বা বিএনপির সবাই যে চায় যে করিডোর দিয়া মায়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধ করা, এটা বিএনপির সব লোক চায় না, কিন্তু ইসলামিক দল যেগুলো আছে এরা চায়। কিন্তু ইসলামিক দল যারা আছে ওরা চায় যে ভাঙ্গা চুরা যাক, আমরা মায়ানমারের সাথে ওরা তো বুঝে না। ওই যে বললাম ইসলাম শান্তির ধর্ম বলো, হ্যাঁ শান্তির ধর্ম বলো, ঠিক আছে, আমি ওয়েল এন্ড গুড, আমিও মানি। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, ওই যে ইসলামের শিক্ষায় শিক্ষিত হইয়া আজ পর্যন্ত কিন্তু কিছুই হয় নাই। একটা জিনিস বারবার, ওই যে কোন একটা টিকা বের হইলে নতুন বলে যে এটা আমাদের ইসলাম রিসার্চ করে বানানো হয়েছে। আমাদের দেশের এত মৌলা মুলুবি মোল্লানা যারা ওই যে জন্মের পর থেকে কোরআন হাদিস পড়ে, এরা কিন্তু আজ পর্যন্ত একটা প্যারাসিটামল আবিষ্কার করতে পারে। কিন্তু পৃথিবীতে যাই আবিষ্কার করে যে সব আমাদের কোরআন পড়া হয়েছে। এখন ইসরায়েল যেমন পৃথিবীর যত আবিষ্কার ওষুধের সব ইসরায়েল। মেনজাইটিস নামে এখন একটা রোগের প্রাদুর্ভাব হচ্ছে, ইংল্যান্ডে শুরু হয়েছে। এটা মে মাসে বলতেছে ইংল্যান্ড গভর্নমেন্ট যে লকডাউন দিয়ে দিতে পারে, এত সিরিয়াস। এইটার টিকাও আবিষ্কার করছে কারা? ইসরায়েল। এখন ওখান থেকে কিনতে হবে। এখন কেন বললাম যে ধর্ম কিছুই যেহেতু শিক্ষা দেয় নাই আমাদের, কারণ আমরা তো খালি মুখস্থ করছি, কোনো শিক্ষা গ্রহণ করিনি ওখান থেকে, যার কারণে আমরা বুঝি না। আমাদের কওয়া যে জেহাদ করো, লাগাও যুদ্ধ, ওটা কাফের, যাই আমরা মারি দিই, আমরা এটা চিন্তা করি না। ওরে মাইরা দেওয়ার পরে আমাদের কি অবস্থা হবে এটার চিন্তা করিনি। আমাদের পিছনে পয়সাটা ঢালতেছি, এটা আমরা চিন্তা করিনি। এটা হচ্ছে এবং দুর্ভাগ্য আমাদের। আপনিও করবেন, আমরা করব, বাংলাদেশের মানুষ করবে শনিবার। এবং বাংলাদেশের মানুষ এইবার সবচেয়ে বেশি মনে হয় ঈদের ছুটি পেয়েছি, যতটুকু আমার মনে পড়ে, যাদের ঘোষণা ওনা যেভাবে বলে আর কি। মানে ঈদের ছুটিটা না দিলে ওই যে সংসদে যে গণভোট এই সময়টা কাটানোর একটা বিষয় আছে না, সংসদ বসবে না, আদালত বসবে না, অনেক ঝামেলা আছে। ঈদটাকে কাজে লাগে আমরা অনেক কিছু করতে পারি। একটি মাত্র দেশ যে দেশে রোজার সময় দাম বাড়ে, ঈদের সময় দাম বাড়ে, এটি হলো বাংলাদেশ। পাকিস্তান সম্পর্কে আমার এই ধারণা, তো পাকিস্তানের সেই ধারারই হওয়ার কথা। আর একই গোত্র তো আমরা, একই গোত্র না আমরা, অবশ্যই একই গোত্র। আমরা যেসব দেশে আছি সব জায়গায় হিসাব করা মানুষের কর্মঘণ্টা, মানুষ কাজ করে। এবং আমাদের বাংলাদেশিরা এসব দেশিদের ছুটিও সহজে নেয় না, এই কারণে যে কাজ না করলে সে টাকা পাবে কোথায়। সবাইকে শুভেচ্ছা জানাইলাম। আমরা যে দেশে, সেই দেশে এইবার দাম বাড়ে না, কারণ আর সুযোগ নেই না। যদিও সুযোগটা অনেকটা এইবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে অনেকেই দাম বাড়াইবে, পশ্চিমারও বাড়াইবে, কারণ বাংলা দুনিয়ার যে অর্থনীতির যে নীতিতে মিশ্র অর্থনীতি, তো মিশ্র ইয়েটি হচ্ছে, নিয়মই হচ্ছে মালিক মুনাফা করবে, শ্রমিক তার বেতন বেশি চাইবে। এইখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই, মালিক তার মুনাফা করবে, মিলিয়ন পরে মিলিয়ন হবে, এটা হবেই, এই লোকটা থাকবেই। তার থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন না। বাংলাদেশে যেভাবে আমি দেখলাম, আপনি যে বর্ণনা দিলেন যে 500 টাকার টিকিট 1000 টাকা, এর প্রতি বছর দাম বাড়ে। এইবার আবার যোগাযোগ মন্ত্রী মধ্যস্থতা করে 200 টাকা কমিয়েছে, 800 টাকা। উনি দাবি করেছেন মালিকরা বা বাস চালকরা বেশি ভাড়া তো নিচ্ছেই না, কমিয়ে ভাড়া নিচ্ছে, উনি দাবি করেছেন। উনারা কিছুই দেখেন না আসলে। আমি বুঝি না ক্ষমতায় যারা তারা এই মন্ত্রী এমপিরা আসলে কিছুই দেখে না। একমাত্র শেখ হাসিনা বুঝতে পারতেন। একটা বাসের ভিডিও দেখতেছিলাম আমি, সেখানে বাসের যাত্রীরা অভিযোগ করেছে মন্ত্রী আসবেন এই বাসটা দেখতে, এর জন্য তাদেরকে 2.5 ঘন্টা সেখানে বসিয়ে রাখা হয়েছে। মন্ত্রী আসবেন যে, এটা আওয়ামী লীগ, আমি প্রতিটি সরকারের মন্ত্রীরা কেন জানি এই জিনিসগুলো করে, এবং যখন যে ক্ষমতা, তার কাছে কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান, গদি পাইলেই সমস্যার সব সমাধান হয়ে যায়। এর আগে সমস্যা থাকে, রাস্তায় মিছিল করবে, মিটিং করবে, আর গদিটা পাইলেই সব সমস্যা। গভর্নমেন্টের এই মন্ত্রীটা শুধু শুরু থেকে ফাউল টকের জন্য তিনি খুবই আলোচিত,
তিনি চাঁদার বৈধতা দিয়েছেন, তিনি আচ্ছা সে কি ডাস্টবিন শফিকের সৎ ভাই নাকি, সেটা একটু খোঁজ নেওয়া দরকার। নতুন একটা সংস্করণ বলা যায় তাকে এটা। হ্যাঁ, একেবারে ডাস্টবিন শফিকের চেহারা অনেকটা মিলে যাচ্ছে অনেকটা। এবার এই লোকটা এই অনলাইনে কিছু কথা, ওই যে টকশোতে কথাবার্তা বলে সে মন্ত্রী হয়ে গেল। এই লোকটা কিন্তু চাঁদাবাজির জন্য, মিডিয়া দখলের জন্য বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছে, এবং খুনের জন্য তার খুনের মামলা আছে কিন্তু খুনের মামলা আছে তাকে। তারপর তার যোগাযোগ মন্ত্রী করা হয়েছে, সেতু মন্ত্রী করা হয়েছে। আর এই যে শেখ হাসিনা স্বৈরাচারের দূষণ, স্বৈরাচারের সবকিছুই খারাপ, একমাত্র পদ্মা ব্রিজে চাপ ছিল, যানজট হয় নাই, কিন্তু 24 ঘন্টায় 9 কোটি টাকা তারা টুল আদায় করেছে। চিন্তা করেন, এর মানুষকে দিতে বাড়ি যাওয়ার জন্য উৎসাহিত করা হয়, আবার বলা হয় বাড়িঘর ভালো তালা মারি যাবে না, তো ব্যাংকে লকারে রেখে, ব্যাংকে যে রাখবে, ব্যাংকেই তোমার ভরসা নাই, যে কোনো সময় ব্যাংক কলাপস করতেছে। শুধু তো ভরসা না, যাদের গয়নাকাটি বেশি তারা ব্যাংকে নিয়ে যাবে না, এই কারণে এই বিষয়গুলা তো আয়ের উৎস নানা কিছু আসতে পারে, জানা হয়ে যায়। এটা বলবে না তো, এইটা আবার পুলিশকে, চুরকে বলা হচ্ছে, ওরা যাচ্ছে পুলিশদের। আর এই যে আপনি একটা প্রসঙ্গটা আনলেন, সকাল রাজাকারের ছেলে ফখর মির্জা নাম চমৎকার নাম দিতেন, রেটস, সকল রেটস, ফখর মির্জা। তারপরে যেমন অর্ধ নোবেল বিজয়ী, ইউনুসকে বলতেন অর্ধ নোবেল বিজয়ী, সে তো অর্ধ নোবেল পাইছে, অর্ধেক পাইছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক পাইছে সে, এই জন্য গপ্পার ভাই নাম দিচ্ছেন অর্ধ নোবেল বিজয়ী। এই ফখর মির্জা, এই লোকটাকে রাজনীতিকে অনেকেই সুশীল বলে, অনেকে বলে সুন্দর কথা বলে, নাকি টিচারও ছিল, কিন্তু এই এত চামচা হয় কি করে? দেখ, সে একটা যে কথা বলেছে, এই কথা আওয়ামী লীগের যারা অপেক্ষায় ছিলেন, এই করবে সেই করবে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ। আমরা এত ভিক্ষুক হইলাম কেন? আওয়ামী লীগ তো ভিক্ষুক ছিল না ভাই। ভিক্ষুক কখন? আপনার কোনো সামর্থ্য যখন থাকবে না, আপনি যখন কাজ করতে পারবেন না, তখন তার ভিক্ষুক, অথবা অনেকে ভিক্ষা, কাজ না করার জন্য ভিক্ষা করে, কাজ করে, সে কাজ অলস। ভিক্ষা এমনও বাংলা দেখেন না, নাটক বইয়ে দেখেন না, যে ভিক্ষা করে সে 5টা ফ্ল্যাটের মালিক, সে 5টা ফ্ল্যাটের মালিক হয়ে যায়। নাটকে দেখেছি, নাটক এগুলো জীবন, নাটকগুলো তো জীবন থেকেই আসে। এই ভিক্ষা একটা ব্যবসাও কিন্তু। আমরা তো ভিক্ষুক কেন ভাই? শুরুতে আমরা কি করলাম, ওয়াকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওয়াকার আমাদেরকে বসাই দিচ্ছে। এইমাত্র দেখলাম, আর কিছু মানুষ আছে ভিডিও ছাড়ে যে এইমাত্র যমুনা অ্যাটাক হয়ে গেল, এই হয়ে গেল, ওয়াকারে দেখলাম। তারপরে ওয়াকার তো যখন বললো অংশদার নির্বাচন, আমরা তো বগল বাজাতে শুরু করলাম। আমাদেরকে তো মনির জামাই বলছে অংশীদারিত্ব নির্বাচন হবে, হইল না তো, আমাদের বাদ দিয়ে তো নির্বাচন হইল, ওয়াকার শেষ। এরপরে কি ইন্ডিয়া বসাই দিই, নির্বাচন হবে না বাংলাদেশে, হবে না, ইন্ডিয়া বসাইয়া দিবে। ইন্ডিয়া কেন বসাবে? আমি আপনার জন্য বলছি, বা ইন্ডিয়া তো তার স্বার্থের হাতে। বিএনপি যদি তার পারপাস সার্ভ করে, সেখানে আপনাকে বসাবে। জামাত যদি ইন্ডিয়ার পারপাস সার্ভ করে, জামাতকে বসাবে, আপনাকে বসাবে কেন? আপনাকে লাইবিলিটি নিবে কেন? আজকে তারেক রহমানের কাছে প্রথম ঈদ শুভেচ্ছা বার্তাটা এসেছে নরেন্দ্র মোদীর। আসবেই তো, কারণ তার খালেদা ইয়াতে আসছিল জয়প্রকাশ, না কি জয়শঙ্কর, আচ্ছা মোদী প্রধানমন্ত্রী মোদী কিন্তু জানাইছে, স্পিকারকেও পাঠাইছে এবং অভিনন্দন জানাইছেন, এবং ডিজেল দিচ্ছে, চাল দিচ্ছে। আজকে যে তেলের সংকট প্রকট হচ্ছে না বাংলাদেশে, একমাত্র ভারতের কারণে। ভারত বাঁচিয়ে রাখতেছে না। আওয়ামী লীগের এই হুঁশটা কখন হবে যে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ এক জিনিস না। বঙ্গবন্ধু কন্যার লুকাপটা তারা করবে, সবকিছু তারা করবে। এবং তারেক রহমান কোন ফেরেশতা না, তিনি 21শে আগস্টের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যাকে তারা, বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু কন্যাকে তারা
সব ধরনের ইয়ে দিবে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় বসায় দিবে, এই যে ভাবটা কেন গেল? তারপরে চুপ্পুর বিরুদ্ধে বলা যাবে না, একমাত্র ব্যক্তি সাংবিধানিক রয়েছে, বলা যায় না কি জানি কটায় ফেলতে পারে। চুপ্পুর সাথে আছে দেখলাম ওয়াকার কানাকানি করলো, না জানি কি হয়ে গেছে কানাকানি অনলাইনে এগুলো, আরে বাপরে বাপ, এই বোধ হয়ে গেল। কেন রে ভাই, এত বিখ্যাত লোভী কেন আমরা? নাকি তো গত 15-16 বছর আমরা অকর্মণ্য হয়ে গিয়েছি, একেবারে ভিক্ষু হয়ে গিয়েছি এমন ভাবে। আওয়ামী লীগ তো ভিক্ষার দল ছিল না ভাই, ভিক্ষুকের দল ছিল না ভাই, কারো দয়া তো আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় বসেন। আচ্ছা, এরপরে কি নির্বাচন, বিএনপি আমাদেরকে স্পেস দিবে, আপনাকে বিএনপি স্পেস দিবে কেন? কেন দিবে আপনাকে? আওয়ামী লীগের ভোটগুলো নিয়েছে, কিন্তু এবার মির্জা ফখরুল তার শাসন কাছে বলেছে সে তিনি আওয়ামী লীগের ভোট নিয়েছেন। রমেশ চন্দ্র সেন মারা যাওয়ার পরে তার বাড়িতে গিয়েছে, এর ভোটের কারণে সেটা। সব জায়গায় যে নুরা বিকাশ নুরা চূড়া পাশ করছে, আওয়ামী লীগের ভোটে পাশ করছেন, সবগুলা পাশ করছে। মুখে আমি বলি নাই যে ওদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেই হবে। আমার এলাকায় যদি আওয়ামী লীগ ভোট না দিত, নাসিরকে পাশ করতে পারতো, পারতো না। এই ফজলুর রহমান যত কথাই বলে, উনি সব আওয়ামী লীগের ভোট পায়। উনি বিএনপি করে আওয়ামী লীগে এখনো তার অবস্থান আওয়ামী লীগের এলাকায় আছে। আওয়ামী লীগের বিমুখ হইলে উনি কি বিএনপির ভোটে জিতবে? বিএনপির কেউ ভোট দেবে নাকি ওনাকে? বিএনপির তো লোক যোগ্য পছন্দ করে না। সুতরাং বিএনপি আমাকে স্পেস দিবে কেন আমি বুঝি না। বিএনপি রাজনীতি কি জিয়াউর রহমান, অনেকে বলে এই সরকার নাকি ইউনূসের এক্সটেনশন। নো, দিস ইজ জিয়াউর রহমানের এক্সটেনশন। এই তারেক ইউনূস জিয়াউর রহমানের এক্সটেনশন, খালেদা যে জিয়াউর রহমানের এক্সটেনশন। এই কথা ভাই এত আমরা ভিক্ষু, আমি যে বারবার বলতেছি কেন, আমার কথাগুলো ভালো লাগবে না আপনাদের, আমি জানি অনেকে হতাশ হবেন, কি বলে এটাই তো বাস্তব। আজকে দেখতেছেন তো, আজকে এই যে বিএনপি কে বসাইলেন, আমি তো বলছিলাম জামাত আসুক, তাতে কার বিএনপি জামাতের কিন্তু পার্থক্য নাই। আপনার বিএনপি, আপনি তো জানেন ভাই তার জন্মটা বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে না? জিয়াউর রহমান আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে এই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করার জন্য জামাত মুসলিমদেরকে ইয়ে করে নিষেধাজ্ঞা তুলে নাই। তাইলে আপনি বিএনপি আপনাকে দিবে, কারণ বিএনপি তো জানে আপনি বলতেছেন আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আর বিএনপি মনে করেন আপনি শত্রু। গত 18 মাসে 16 কয়টা জায়গাত আপনাকে বিএনপি, সব জায়গায় বিএনপি মপ করে নাই, সমস্ত মামলাগুলা বিএনপির করে। এমনকি সর্বশেষ কি করলো দেখেন না সুরজ ভাই, এই যে বিএনপি ক্ষমতায় আসার পরে একটা রব উঠলো, এখন সাকিব আল হাসান কেমনি খেলতে পারবে, আসতে পারবে। ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বশেষ গতকালকে বলে দিয়েছেন, সাকিব আল হাসান যদি তার মামলা ফেস করতে পারেন, মামলাগুলা করেও তাকে ওয়েলকাম। বাংলাদেশের এইসব মামলা 10 বছরও এটা কোনো সুরা হবে না। আমি বিএনপি ক্ষমতায় আসার জন্য, এই ক্ষমতায় আসার জন্য বিএনপি গত 17-18 মাস চুপ ছিল, কিচ্ছু বলে নাই। ইউনূস যেভাবে বলছে, সরকার যেভাবে বলছে শুনছে, জামাত যেভাবে বলছে শুনছে, এনসিপি নাবালকরা বাতিদারা যেভাবে বলছে শুনছে, আওয়ামী লীগ যেভাবে বলছে শুনছে, শেষে দেখছে তারপরও কাজ হইতেছে না। আওয়ামী লীগের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভাষণ দিছে, বক্তৃতা দিছে, মির্জা ফখরুল সহ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, বলে নাই? তারেক জিয়া এতদিন বুঝিল সে এই জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের ভূমিকা, সে এইবার এইসব বুঝিল। খালেদা না বুঝিয়েই মারা গিয়েছে, আসলে সে বুঝে নাই, বুঝছেন? আদম মিনি মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, আর তারেক জিয়াও প্রমাণ করিল এইবার এত বছর পরে আসিয়া, 54 বছর পরে আসিয়া বুঝিল যে জামাতের মুক্তিযুদ্ধের ইতিহাসটা কি। বারবার বলে নাই এই দলের ইতিহাস জাতি জানে? আমরা তো ভাই 54 বছর আগেই জেনেছি। তোমার বাপ চিনে নাই, তোমার মা চিনে নাই, কেউ চিনে নাই, তুমিও চিনো নাই, ভাই বানাইছিলা। এখন জামাত পাশ দিবে না, তবে সুবিধা রইল তারেক জিয়া, বিএনপি আপনাকে স্পেস দিবে কেন? বিএনপি সেফ জোনে না, কিন্তু সেফ জোনে এখন
আমরাই তাকে সেফ জোনে দিচ্ছি। সেফ জোনটা কি? পার্লামেন্টে যারা একটা মাইক অন করতে পারে না, পার্লামেন্টের রীতিনীতি জানে না, তারা কি ওই পার্লামেন্ট ওই বিএনপির ঘাগু ঘাগু পার্লামেন্টের কাছে মোকাবিলা করতে পারবে? সম্ভব? এই জামাত বা এনসিপি এটা কি শাহবাগের গুন্ডামি নাকি? ঘেরাও করে ফেললাম, রাস্তা বন্ধ করে দিলাম, যমুনা থেকে আমাদের যেন শীতল পানি আসলো, খাবার আসলো, আস্তে আস্তে শাহবাগ অবর নেই, রাজুতে আসো। কেউ আর রাজুতে যায় না এখন, আর রাজুতে ডাকও দেয় না এখন। মিউ মিউ করে, ওই যে গণপুর্ণিয়ার জন্য সালাউদ্দিন কথা বলে, এরা মিউ মিউ করে। সালাউদ্দিন সাহেব কথা রাখেন নাই। এই মজুমদার তত্ত্বাবধায়ক নিয়ে ব্যস্ত হয়েছে, জুলাই সনদ নিয়ে ব্যস্ত, মিউ মিউ করে কথা বলতেছে। কেউ তো যায় না রে ভাই, এখন যাবেও না। কেন যাবে? এটা পার্লামেন্ট। পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়া কিন্তু মোকাবেলার মতো কেউ বিএনপি বাহিরে আন্দোলন করতে পারবে না, বাহিরে করতে পারবে। এত রাস্তার আন্দোলনের অভ্যস্ত না, এরা তো গুপ্ত রাজনীতি বিশ্বাস করে। যেভাবে আমাদের লাল ভাইরা, কমিউনিস্ট ভাইরা গুপ্ত রাজনীতি করতে করতে শেষ হয়ে গিয়েছে। গুপ্ত রাজনীতি যত নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগে গুপ্ত ছিল, নেপ করেছিল, গুপ্ত করে নাই, শেষ হয়ে গিয়েছে। জামাতও যে গুপ্ত রাজনীতি কিচ্ছু বুঝে না, এরা ষড়যন্ত্র বুঝে, এরা ষড়যন্ত্র করতে পারে। বামপন্থীরা যেমন পরিকল্পনা করতে পারতো কিভাবে টেবিলে বৈশা, আমাদের এলাকায় কমরেড ছিলেন, ওনাদের একটা ফার্মেসি ছিল, সেখানে বৈশা উনি সব 4-5 জন কমিউনিস্ট ছিল এলাকার নেতাদেরকে বৈশা অঙ্ক করতেন, কোন দিনের স্বাদ পড়বে। আমরা বলতাম ওই দেখো সে অঙ্ক আসতেছে, অঙ্ক করে বলবে যে কোন দিনের স্বাদ পড়ে যাবে। হ্যাঁ, অন্য ইয়েটা ছিল। ঢাকায় যখন ছিলাম আমরা বলতাম যে যখন মিছিল শুরু হইলো তখন মাও সতঙ্গের বই হাতে নিল, লাল বই নিয়া, বইটা বললো এই মুহূর্তে মাও সতঙ্গ বলছেন ডিল মারতে হবে, আমরা ডিল মারলাম। তারা ওইসব দেখে, ওরা এই পরিকল্পনা ভালো বুঝে, রাস্তা আন্দোলন বুঝে এরা। আর জামাতিরা ষড়যন্ত্র বুঝে, গুপ্ত থাকতে পারে রাস্তা। এই জন্য আমি বললাম বিএনপি কেন আপনাকে বিপদ ডাইকে আনবে আপনার লিগালাইজ করে? কেন? কারণ আওয়ামী লীগ তো রাস্তার আন্দোলন এবং সংসদের ভিতরে আন্দোলনে আওয়ামী লীগ অভ্যস্ত। আওয়ামী লীগের উপকার করে দিলেন, কিন্তু আজকে আওয়ামী লীগের যারা অপেক্ষায় ছিলেন একটু উপকার করে দিলেন। যে শিক্ষা হবে কি? শিক্ষা হবে কি? আমি বললাম না, এখন প্রশ্ন হচ্ছে যে এরা যে শুরু করে চেহারা যা দেখাইতেছে, স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে তারা প্রশাসক বসাইতেছে, জেলা পর্যন্ত বসাইছে, তো উপজেলায় বসাবো, নির্বাচনের দিকে দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। ওই সেটা আইওয়াস, ফখরুল যেটা বলছে ইউনিয়ন, ওইটা আইওয়াস। কারণ তারা করবে না, কারণ তারা জানে যদিও স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগের বিপুল ভোটে জিতে আসবে। আওয়ামী লীগের ওইটা তো সে আটকাইতে পারবে না। ঘরে ঘরে নির্বাচন হয়, মারামারিটা ঘরে ঘরে চলে যাবে, সামলাইবে কি? আসলে স্থানীয় সরকার ইলেকশন যেতে আওয়ামী লীগের কেউ না দাঁড়ায়, আওয়ামী লীগের লোকজন দাঁড়ায়, তারা মামলা হামলা শিকার হয়, এটা কিন্তু তাদের পয়েন্ট টু দ্য পয়েন্ট। না, মামলা হামলা ওইটা মোকাবেলা করে আওয়ামী লীগ তো মামলা হামলা মোকাবেলাই করে রাজনীতি করেছে ভাই। পাকিস্তান আমলে, জিয়ার আমলে, খালেদা জিয়ার আমলে করে নাই। সেই আওয়ামী লীগের এই আওয়ামী লীগ কি এক ভাই? না, সেইটাই তো প্রমাণ হবে। আচ্ছা, যখন সরকারে ছিলাম আমরা তো দেখলাম, এটা নিয়ে আমরা আলোচনা করেছি মনোনয়ন যে কিভাবে হয়েছে, কত মানুষ ইলেকশন করার জন্য ব্যস্ত, লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে, নমিনেশন পায় না। আর সেই সুযোগে জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আর কেন্দ্রীয় কমিটি যিনি সাংগঠনিক দায়িত্ব থাকতেন, যেমন সিলেটের সাংগঠনিক দায়িত্ব যিনি ছিলেন আমার আহমদ ভাই, অত্যন্ত কয়েকবারই ছিলেন উনি, এই 3 জন মিলে যার নামটা প্রস্তাব দিতেন সে হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নৌকা, আর কেউ পাইতো না। সুতরাং ওদের জনগণের পিছনে ছুটার প্রয়োজন ছিল না, ওরা ছুটতো ওই নেতাদের পিছনে। কিন্তু এইবার আমরা দেখতে চাই যে কয়জন ছুটে এই মামলা হামলা মোকাবেলা করেই যারা নির্বাচন করবে তারাই তো প্রকৃত হবে। যদি না তারা চুরি পরে বসে এইসব কথা বলে তো লাভ নাই, লাভ আছে কথা। এই যে বলছে না ওরা একটু একটু, এই যে আমাদের হাসি ঠাট্টা করতেছে, এই যে কয়জন মিলা মিছিল করে যে ওইটা নিয়ে হাসি ঠাট্টা করে, আমরা খুব উৎফুল্ল নই। নো, দিস ইজ নট আওয়ামী লীগ 5 জনের মিছিল, দিস ইজ নট আওয়ামী লীগ 10 জনের মিছিল। ঢাকায় কি মানুষ নাই? শহরে কি মানুষ নাই?
একটা দুইটা এক্সট্রা পার্টি হয়েছে বলে এত উৎফুল্ল হওয়ার তো কোনো কারণ নেই। 32 নম্বরে যেতে দিচ্ছে না, কেন দিবে না? টঙ্গী পাড়ায় ঢুকতে দিচ্ছে না বঙ্গবন্ধু রেখার কবরে, কেন দিবে না? এইখান তো ইনুস না, বিএনপি আসার পর দেওয়ার কথা ছিল, তার হিসাব মতে সে দিবে কেন? সে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বিরোধিতা না করলে বঙ্গবন্ধু কেউই তো ভাই বঙ্গবন্ধু সমকক্ষ না, হতে পারবেও না, দুনিয়ার কেউ নাই। সব বঙ্গবন্ধুকে তো তালাবদ্ধ করে রাখতেই হবে, না রাখলে আমি রাজনীতি করতে পারবো। এই জন্য আমি বলি, হয় রাস্তায় নামো, নাহলে চুপচাপ থাকো, দেখো তাদেরকে খেলতে দাও। এই যে গণভোট দিয়া, সুযোগ নেই, রাস্তায় নামতে হবে, চুপচাপ থাকার কোনো সুযোগ নেই। না তাইলে রাস্তায় নামেন, যারা পারবেন না। ছেলে মেয়েদের সাথে আমরা তো কথা বলি, আর একটা ঈদ তাদের সামনে হাজার হাজার ছেলে মেয়ে ঈদ করতে পারতেছিল তো, এবারে বাড়ি দিতে পারেনি, পারবে না তো। পুলিশের বাণিজ্য বাড়াই দিল, সকাল উৎসাহিত করলো, সে বিএনপি কে উৎসাহিত করলো, পুলিশকে উৎসাহিত করলো, যেই যাবে তাকে ধরার জন্য। বিএনপিকে উৎসাহিত করলাম মবের জন্য, পুলিশকে উৎসাহিত ধরার জন্য। 17ই মার্চ কি কারোর জন্মদিন পালন করা নিষিদ্ধ নাকি? বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর জন্মদিন নিষিদ্ধ নাকি? করতে দিবে না কেন আমাকে? আমি একদিন কথা বলেছি, কই আমাদের আজকে শিক্ষকরা? শুধু জামালউদ্দিন কেন? হ্যাঁ রে বাপ, ক্ষমতা এত শিক্ষক ছিল আমাদের, ওনারা কোথায় আজকে? শুধু জামালউদ্দিন জেলে যাবেন কেন? আমাদের সাহিত্যিকরা কয়, শিল্পীরা কোথায়? সাংবাদিক মাত্র কয়জন জেলে আছে? বাকিরা কোথায়? আপনাকে চিনে, আপনি যাইয়েন না 4 নম্বর লেভেলের, তাকে তো কেউ চিনে না, তাকে পাঠান। একটা বঙ্গবন্ধু জন্মদিন উদযাপনের জন্য একটা মানুষ এগিয়ে আসলো না, কয়জন এসেছে এগিয়ে? কয়টা কমিটি হয়েছে? উপকৃত এই মানুষগুলো এখন কেউ কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা অনুষ্ঠানে আনতে পারি না। সে তো অন্যদিকে সুযোগ নিয়ে, যারা সুযোগ নিচ্ছে এবং এই জন্য বলি, যারা ভাই পয়সা তো অনেকেই কামাইছেন, যদি আর নাই তাহলে পদটা ছাড়েন, অন্তত পদও রাখবেন আপনারা। যারা রাস্তায় আছে তাদেরকে দেন। একজন মানুষ যদি কিছু না পায়, সে কেন মারা যাবে? সে তাকে আইনি সহায়তা দেন। আদালতে এত আইনজীবী, 2 প্যানেল 3 প্যানেল হয়ে যায় আমাদের, এখন মাত্র কয়েকজন কেন? একজন মানুষ কি আদালতে দাঁড়াইতে পারে না? যা আপনার জেলে দেখতে রে ভাই, আপনি তো আইনজীবী, জেলেও যাবেন না। কি বলবো বাড়ি ভাই, এই কথাগুলো বললে যে লোক বলবে আমরা কার পারপাস সাফ করতেছি। আমরা যে কথা বলতেছি, লোকজন ভালো লাগে না তো এগুলো। সে কালকে ক্ষমতায় যেতে চায়, যে কারো দয়ায়, কারো দয়া তো আওয়ামী লীগ কোনদিন যায় না রে। আমাদের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগ কোনো বিকল্প নেই, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে দল হচ্ছে আওয়ামী লীগ। মতিয়া চৌধুরী রাস্তায় শুয়ে পড়ে আওয়ামী লীগকে ক্ষমতায় 96 ক্ষমতায় এনেছিলেন। মোহাম্মদ নাসিম 96 এবং 2001 পরেও ওই ধানমন্ডিতে পুলিশের লাঠি, এই কোহিনুরকে আবার বহাল করেছে, লাঠি গুতা খেয়েছিলেন। আওয়ামী লীগের সেই দল, আওয়ামী লীগ সেই দল। পাচ্ছি না, সে মতিয়া চৌধুরী পাচ্ছি না। তার প্রজন্ম তো আমরা তো বলি, সেইটা কেন পারবো না আমরা? তৃণমূলের কর্মীরা করতেছে না, করতেছে তো। ওনারা তো ভিক্ষা চান নাই। মতিয়া চৌধুরী ভিক্ষা চেয়েছেন কোনোদিন যে আমাকে ধরো না, আমারে মেরো না? অধিকার আদায় করে ছেড়েছেন। নাসিম অধিকার আদায় করে ছেড়েছেন, জেলে গিয়েছেন বৃদ্ধ বয়স অনেকেই, কেউ তো আপোষ করেননি। নুরুল মজিদ হুমায়ুন যে মারা গেলেন, উনি তো আপোষ করেননি। এইভাবে অনেকেই মারা গেলেন, জেলে মিলে যায়, তারা তো কেউ আপোষ করেনি। তাদের দেখে হুঁশ হয় না, হাসি মুখে আবার বিদেশে বৈশা করে, মিটিং করে, মিছিল করে, টেলিগ্রাম গ্রুপে আন্দোলন করে, সংগ্রাম করে, বুঝছেন? সুতরাং এইগুলো কথা বললে বাড়ি ভাই, মানে আমি আজকে মির্জা ফখরুলের বলার পরে বিএনপিকে চিনতে এত কষ্ট হচ্ছে কেন আমার? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাই, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
আমি তারা জানে আওয়ামী লীগ চুপচাপ কেন বললাম, আমি চুপচাপ কেন বলছিলাম, আপনি খেলা তো সামনে দেখবেন, বিএনপি ক্ষমতা ছাড়বে না, তাকে নামাইতে হবে তো। আবার এই তোমার চুম্মার সঙ্গে ক্ষমতায় যেতে চায়, অথবা সব অংশ নিতে চায়। আবার নাবালক বাতি যারা হতাশ হতে হতে একদিন দেখবেন আত্মহত্যা করে বলছে। এই যে পুলিশ হত্যাকার ইন্ডিমনিটি দিয়ে, ইন্ডিমনিটি দেয় নাই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের, ইন্ডিমনিটি দিয়েছিল, ওরা বাঁচাইতে পারছে? পারে নাই। খালেদা জিয়া আইন করে, এই যে রাতারাতি মিটিং করে এদের মামলা মনে আছে আপনাদের, যে বন্ধ করে নাই, বঙ্গবন্ধু খুনিদের বাঁচাইতে পারছে, তাদেরকে চাকরি দেয় নাই, বাঁচাইতে পারছে। না না, এই ইন্ডিমনিটি টিকবে না তো, পুলিশ হত্যার বিচার হবে না, কেন হবে না? হবে তো, এবং এই পাপেই 32 নম্বর ভাঙার বিচার হবে, বিচার হবে তো, হতেই হবে। 10 বছর লাগতে পারে, প্রজন্ম একদিন না একদিন জাগবেই। আমি আপনার এখানে বললাম না, যারা আজকে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করে রাখতে চাইতেছে, যারা 32 নম্বরে যেতে দিতে চায় না, যারা 70 মাস পালন করতে চায় না, তারা আমাদের উপকার করতেছে। ভুল বুঝে না, আমি ব্যাক কাটা শুনে না ভাই, যারা দেখতেছেন। এই কারণে বললাম, এই কারণে যে প্রজন্ম গত জুলাই সন্ত্রাসে জড়িত ছিল, যে প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে পারে না, যে প্রজন্ম বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে যায়, তার ব্যর্থতা আপনার আমার। বঙ্গবন্ধুকে বিশাল মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, সেইটা এই প্রজন্মকে আমরা গত 15 বছর জানতে দিতে পারিনি, সেইভাবে দিতে পারিনি। আমরা কনসার্ট করেছি, মিছিল, সেমিনার করেছি, বই প্রকাশ করেছি, হাজারে হাজারে টাকা বাজেট করেছি, কিন্তু আমরা ওদের অন্তরে বঙ্গবন্ধুকে শত শত ভাস্কর্য বানিয়েছি, অন্তরে বঙ্গবন্ধুকে ঢুকাইতে পারিনি। এখন আমাকে প্রশ্ন করে এরা বাধা দিয়ে লাউ পাওয়াটা কি করতেছে? যখনই প্রজন্মের তরুণদের ধর্মই হলো যেইখানে বাধা পাবে সেইখানে সে জানতে চায়। যখন আপনি বঙ্গবন্ধু তখন 17 মাস যখন সে সামাজিক যোগাযোগ দেখতেছে হাজার হাজার লক্ষ মানুষ বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে, ছবি দিচ্ছে, তো তারপরে প্রশ্ন জাগবে, তাহলে জন্মদিন পালন হচ্ছে না কেন? সে জানতে, এই তাহলে জানতে যে এই মানুষটা কে, সে তো সামাজিক যোগাযোগ আছেই, তরুণ সমাজ তো আছে, তাতে এইটার উপরে নির্ভর করতো, সে তো জানতে চাইবে এই মানুষটা কে। এত মানুষ আওয়ামী লীগ করে না, তারপরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সাংবাদিক জানাচ্ছে, শিল্পী জানাচ্ছে, আপনার বুদ্ধিজীবী সবাই জানাচ্ছে, একজন কৃষক জানাচ্ছে এই মানুষটা কে। এই যে কৃষক জানাচ্ছে, সেটা সামাজিক যোগাযোগ আসতেছে না, ঘুরতেছে না, তখন তার জানার ইচ্ছে হবে। আমি যা জানাইতে পারিনি সে বঙ্গবন্ধুকে জানতে চাইবে। এই যে ইমি দাঁড়ায় গেল, ইমি তো আমার পক্ষের লোক না। এই যে 7ই মার্চ সম্পর্কে যখন গেল শিক্ষক গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে গ্রেপ্তার কেন করা হলো? উনি তো কোনো সন্ত্রাস করেননি। এইটা তো সামাজিক যোগাযোগ সে দেখেছে, সে জানতে চাইবে না 7ই মার্চটা কি। সহজে দেখবে 7ই মার্চটা কি, একমাত্র ভাষণ যেটা ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের গৌরবের বিষয়, সেইটা করে। আর যাহা আমার গৌরবের তাকে আমরা নিষিদ্ধ করবো কেন? এটা তার প্রশ্ন জাগবে না। এই প্রশ্ন উত্তরে বললাম, কোন সময় নেগেটিভ কারণে আপনার পজিটিভ হয়ে যায়। ওরা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে গিয়ে বঙ্গবন্ধুকে আরো বেশি জানার সুযোগ করে দিচ্ছে মানুষকে, বঙ্গবন্ধুকে আরো বেশি প্রাসঙ্গিক করে দিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করবো। আমরা আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ, যে ছেলে মেয়েগুলা বাড়ি দিতে পারে না তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঈদের দিন তাকে একটু ডেকে খাওয়ানোর চেষ্টা করেন, মা বাবা যেতে পারছে না। প্লাস হচ্ছে জেলখানায় যারা